বিচার বহির্ভূত হত্যা আর দেখতে চায় না মানুষ, বললেন মির্জা ফখরুল। দাবি দেওয়ার নামে সক্রিয় ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক করলেন তারেক রহমান। কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। কুমিল্লায় আটকের পর যুবদল নেতার মৃত্যুতে সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দ্রুত কারণ খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের। আমরাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হবে, এর ভিতরে ইনকোয়ারিও শুরু হয়েছে। বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই আওয়ামী লীগের, বললেন আলী রিয়াজ। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ। অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বললেন, ভাষা আন্দোলনের চেতনায় সফল হয়েছে জুলাই বিপ্লব। জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। তার কারণে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। বিশ্ব ইজতেমায় চলছে ইমান আমল নিয়ে বয়ান। কাল সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আশুলিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত ৪ জনের মরদেহ উত্তোলন। আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত ২০০ জনকে চিকিৎসা দিচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। ২৬ বছরে পদার্পণ, পাঠক প্রিয় দৈনিক যুগান্তরে সিক্ত হল শুভানুধ্যায়ীদের ভালোবাসায়। অন্যায়, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন থাকার অঙ্গীকার। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ষড়যন্ত্রকারীরা বসে নেই, নানান দাবি দেওয়ার নামে নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি। আরও বলেছেন, বিএনপি একমাত্র দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে পারে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে তারেক রহমান বলেছেন, এ দলের নেতাকর্মীদের দায়িত্ব অনেক বড়, গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। মানুষ দেশে আর বিচার বহির্ভূত হত্যা নয়, আইনের শাসন দেখতে চায়, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লায় যুবদল নেতা হত্যায় জড়িত যৌথ বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ সময় ছাত্রদের অযথা সংঘাতমূলক কোনো বক্তব্য রাজনীতিতে না আনার আহ্বানও জানান মির্জা ফখরুল। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সমালোচনা করেন শেখ হাসিনা সরকারের দুর্নীতি আর লুটপাট নিয়ে, স্বাগত জানান ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগের। ছাত্র রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে।
সভায় কুমিল্লা যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা জানান বিএনপির নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, মানুষ আইনের শাসন ও ন্যায় বিচার প্রত্যাশা করে। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই। আমরা আর সাধারণ মানুষের উপরে কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। কুমিল্লার ঘটনায় শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করে নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যুবদল নেতা হত্যার ঘটনায় মানুষ হতাশ হয়েছে। তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। বিএনপি নেতাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্টের ষড়যন্ত্র হচ্ছে। দলীয় নেতাদের সাবধান করেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপিতে অনুপ্রবেশ না করানোর। দুষ্কর্ম। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জানাজা শেষে দাফন করা হয়েছে যৌথ বাহিনীর হেফাজতে থাকার পর হাসপাতালে মারা যাওয়া কুমিল্লার যুবদল নেতা তৌহিদুরের মরদেহ। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শোকের মাতম আর আহাজারিতে ভারী কুমিল্লা সদরের ইটাল্লা গ্রামের পরিবেশ। সেই শোককেই পুঁজি করে যুবদল নেতা তৌহিদুরের মরদেহ নিয়ে স্বজন স্থানীয়দের এই বিক্ষোভ। পরিবার জানায়, বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র রাখার অভিযোগে যৌথ বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানকে। পরদিন পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় তৌহিদুর। নিহতের শরীরে ছিল অসংখ্য জখমের চিহ্ন। স্বজনদের অভিযোগ, হেফাজতে মারধর করা হয়েছে তাকে। সময় আসছে এরা আইসা আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, তাল্লাশি করবো, করেন তাল্লাশি। আমি বলছি আমার মোবাইলগুলো কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক। আমাদের তো বিশ্বাস আছে, আমাদের সেনাবাহিনী 5ই আগস্টের পর থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, দেশের মানুষের তো ওনারা তো প্রোটেকশনই দিচ্ছে, ওনারা তো প্রোটেকশন দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস ওনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। পুলিশ জানায়, শুক্রবার সকালে গোমতীর আইল থেকে উদ্ধার করা হয় তৌহিদুরকে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সকাল 11টায় আমাকে ফোন দিয়েছে যে এরা বোম দিতে অভিযান পাঠিয়ে আছে, এটা বাড়ি পুলিশ টিম লাগবে। ঠিক আছে, ডিউটি অফিসারের মাধ্যমে পুলিশ টিম পাঠিয়ে দিয়েছি। তো আমার অফিসার ওখানে যা দেখে যে এই যে আপনার বিক্রম তৌহিদুল ইসলাম অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, তো বলছে ভাই আমাকে বললো স্যার এই ঘটনা। আমি বললাম দ্রুত হাসপাতাল নেন, সেনাবাহিনী হেল্প নিয়ে হাসপাতাল নেন। যুবদল নেতার এমন মৃত্যুতে হতবাক এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা। তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি সকলের। যেহেতু করছে, আমরাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হবে। এর ভিতরে ইনকোয়ারিও শুরু হয়েছে। আমাদের বক্তব্য একটাই যে এটার ন্যায় বিচার আমরা চাই। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চপদস্থ একটি তদন্ত কমিটি। কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তৌহিদুরের মরদেহ। স্বজনরা জানায়, চট্টগ্রামে চাকরি করতেন 4 কন্যা সন্তানের জনক তৌহিদুর। বাবা মারা যাওয়ায় কুলখানিতে অংশ নিতে গ্রামের বাড়িতে যান তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 21-এর হার না মানা চেতনাকে সঙ্গী করে জুলাই বিপ্লবকে ছাত্র জনতা সফল করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের ত্যাগের মধ্য দিয়ে এই বিধ্বস্ত দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় খুঁজে পেয়েছে সাধারণ মানুষ। বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ঘুরে এলো বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা। বাংলা একাডেমির আয়োজনে মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস। দুপুরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ বক্তব্যের আগে প্রধান উপদেষ্টার হাত থেকে পদক গ্রহণ করেন শিল্প সাহিত্যে অবদান রাখা কবি ও সাহিত্যিকরা।
পরে প্রধান উপদেষ্টা বলেন ২১ মানে হার না মানা, ২১ মানে জেগে ওঠা। সেই চেতনাকে সঙ্গী করেই জুলাই বিপ্লবকে সফল করেছে সাধারণ মানুষ। এ সময় তিনি অভ্যুত্থানের সহিত সবাইকে স্মরণ করেন। বলেন, গণঅভ্যুত্থানের অর্জনকে পুঁজি করে বিধ্বস্ত একটি দেশকে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নেয়ার সাহস খুঁজে পেয়েছে সবাই। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকা দেয়াল চিত্রগুলো এখন ঐতিহাসিক দলিল, সেগুলো বুকে ধারণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মেলায় এসব দেয়াল চিত্র উপস্থাপনের উদ্যোগের প্রশংসা করেন তিনি। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি ও আগ্রহ বাড়াতে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব জানান অন্তর্বর্তী সরকার প্রধান। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। বক্তৃতা পর্ব শেষে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০২৫ সালের বইমেলার। ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এরপর তিনি ঘুরে দেখেন বিভিন্ন স্টল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলেই মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। বলছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া এবং আদর্শ নেতৃত্ব পরিবর্তন না করলে তাদের রাজনীতিতে ফেরার অধিকার নেই। নিজস্ব ভোট ব্যাংক যাই থাকুক না কেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যও আওয়ামী লীগকে এখন রাজনীতি করতে না দেওয়ার পক্ষে শক্ত অবস্থানে রাষ্ট্রবিজ্ঞানী। ৫ আগস্টের গণঅভ্যুত্থান বদলে দিয়েছে অনেক কিছু। টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতনের পর দলীয় প্রধান শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতা দেশ ছাড়া, পলাতক কিংবা আত্মগোপনে। এরই মধ্যে ফেব্রুয়ারিতে বিক্ষোভ, অবরোধ ও হরতালের কর্মসূচি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছে দলটি। ফলে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি। অধ্যাপক আলী রিয়াজের ৪ শর্তে আওয়ামী লীগ ফিরতে পারে মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তারপর একটা ফৌজদারি ব্যবস্থা আছে এই দেশে। আমি যদি হত্যা করে থাকি, কেউ যদি হত্যা করে, তার বিচার হতে হবে না, আদর্শ পরিত্যাগ করতে হবে। এই পরিবারের কারণে আপনি দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। সংগঠনের ভেতর বাইরের দেশ, রাষ্ট্র সব একাকার করে দেশ লুটপাট করেছে। এদেরকে আপনি যদি সংগঠনে রাখেন, যে কোনো প্রক্রিয়ায় তারা আবার ক্ষমতায় আসবে। সেই জন্য বলছি এদেরকে বাদ দিতে হবে। জুলাই আগস্ট সহ গেল ১.৫ দশকে যে হত্যা, গুম, খুন হয়েছে তার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আলী রিয়াজ। বলছেন, এই বিচার শেষ না করে নির্বাচনেরও বিপক্ষে তিনি। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সন্ত্রাসী সংগঠন কিভাবে যুক্ত হবে? নির্বাচন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আগে বিচারটা করতে হবে। পুলিশ আইন ভঙ্গ করে হত্যাকাণ্ড পরিচালনা করার রিপোর্ট দিচ্ছে হোম মিনিস্টারের কাছে। তিনি নির্বিকারভাবে সেটা দেখছেন এবং প্ররোচনা দিচ্ছেন। তো এই প্ররোচনা তো মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি তার বিচার না করে কি করে আমি অগ্রসর হব? আলোচনায় আছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ অংশগ্রহণমূলক হবে কিনা। হলেও সেক্ষেত্রে আওয়ামী আদর্শের ভোটাররাই বা কোথায় যাবেন? জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিদের সমর্থন ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু তার অর্থে কি নাৎসিদেরকে যুক্ত করা হয়েছে? যুক্ত তো করা হয়নি। ৩রা নভেম্বর একটা সাংবাদিক সম্মেলনে সুস্পষ্ট করে আমাদের কমিশন সিদ্ধান্ত নিয়ে বলেছে যে আমরা কাদের সাথে কথা বলবো, কাদের সাথে কথা বলবো না। জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তি, সংগঠন, সংস্থা, কথা বলবো না।
জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও অসন্তোষ আছে তার। প্রয়োজনে এই বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আলী রিয়াজ। বিচার প্রক্রিয়াটা যেন আইসিসি নিয়ে যাওয়া হয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে বিএনপি। পারস্পরিক সমমর্যাদা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতিতে ইতিবাচক সাড়াও দিচ্ছে গুরুত্বপূর্ণ পড়শিরা। এমন তথ্য নিশ্চিত করে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, কারো সাথে শত্রুতা নয়, এমন বিদেশ নীতিতেই চলার সিদ্ধান্ত তাদের। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। 2018 সালের বিতর্কিত নির্বাচনের তথ্য খুব বেশি বহির্বিশ্বের কাছে পৌঁছায়নি, বরং দিনে দিনে বন্ধুহীন হয়ে পড়ে বিএনপি। পাশাপাশি চীন, ভারতের মতো পরাশক্তি দেশগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব দৃশ্যমান হয়, যা অব্যাহত ছিল শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত। যদিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনের 15 বছরে বিএনপির কূটনীতি ব্যাকফুটে থাকলেও চেষ্টার কমতি ছিল না দলটির। এ সময়ের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কূটনীতিক উইং ভেঙে গঠন করা হয়েছিল ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। তারেক রহমানকে প্রধান করে গঠিত সেই কমিটির চমক ছিল 18 জন তরুণ নেতা। তাদের তৎপরতায় 7 জানুয়ারির নির্বাচনের আগে পরে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমাদের চাপে ছিল শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর আলাদা দলে ভাগ হয়ে সেই কমিটির সদস্যরা এখন গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি চীন সফর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় স্বার্থ প্রাধান্য দিয়ে ভারতের সাথে ভঙ্গুর সম্পর্ক জোড়া লাগাতেও কাজ করছে দলটির দায়িত্বপ্রাপ্তরা। স্থায়ী কমিটির বৈঠকেও দলের সিনিয়র নেতারা প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সকল দেশ এর সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কেউ সাথে শত্রুতা থাকবে না, কেউ আমাদের শত্রুতাও করবে না, এবং তারাও আমাদেরকে নানাভাবে ইতিবাচক আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। বিগত 6 মাসে কূটনৈতিক মহলে বিএনপির গুরুত্ব বেড়েছে। মহাসচিবের সাথে শুধু গুলশান কার্যালয়ে অন্তত 20টি দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বিএনপির কূটনীতিক উইংয়ে দায়িত্ব পালনকারী আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, মূলত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, নির্বাচন পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা বৈঠকে গুরুত্ব পেয়েছে। তাদের একটা জিনিস বারবার জানতে চায়, নির্বাচন কবে হবে। আর তারা সবাই চায় একটা গণতান্ত্রিক সরকার আসুক, এবং তাদের জন্য কাজ করতে সুবিধা গণতান্ত্রিক সরকারের সাথে বাংলাদেশের জনগণের স্বার্থে যে যাদের সাথে যে রিলেশনশিপের প্রয়োজন, সেই রিলেশনশিপটা আমরা মেনটেন করব। দলটির শীর্ষ নেতারা বলছেন, বিদেশ নীতিতে বিএনপি গুরুত্ব দিচ্ছে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার উপর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার প্রথম দিন আজ আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিকেল থেকে পাঠক, লেখক, দর্শনার্থীরা আসতে শুরু করেন। আমরা মেলা প্রাঙ্গণে যাব, আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে। ঐশী, আজ প্রথম দিনের বইমেলা কেমন দেখছেন? বৃষ্টি, প্রথম দিন হিসেবে আজকে কিন্তু শুরু থেকেই পাঠক, দর্শনার্থী যারা আছেন তাদের ভিড় অনেকটাই। বেলা 3টার দিকে প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন বইমেলা, এবং তারপর থেকে আসলে দরজা খুলে গিয়েছে জনসাধারণের জন্য। বইমেলার দরজা খুলে গিয়েছে এবং তারপর থেকেই পাঠক, দর্শনার্থী সকলের ভিড় দেখতে পাচ্ছি। যদিও গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রস্তুতি যখন চলছিল, বইমেলার শেষ প্রস্তুতি, তখন থেকে অনেকেই কিন্তু বইমেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি করছিলেন, দেখছিলেন কেমন গোছ গাছ চলছে বইমেলার। সেই জায়গা থেকে বোঝাই যায় যে এবারের বইমেলা নিয়ে মানুষের মধ্যে একটা বাড়তি আগ্রহ রয়েছে। এবং প্রথম দিন হিসেবে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোতে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে প্রথম দিন হিসেবে পাঠকদের এবং দর্শনার্থীদের সমাগম বেশ সন্তোষজনক, এবং তারা বলছেন যে আজকে কিন্তু বেলা 3টার পর থেকে যখনই খুলে দেওয়া হয়েছে বইমেলা, তখন থেকে তাদের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেকটাই ভালো সাড়া পাওয়া যাচ্ছে বইমেলায়। এবং যেহেতু এবার প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যাও অনেক, 708টি প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে এবার, এবং মেলার আঙ্গিকটাও একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। মেলার নতুন থিম রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ,
এই থিম নিয়ে এবারের বইমেলা। সেই জায়গা থেকে নতুন এই থিমের সঙ্গে মিল রেখে অনেক বই রাখার চেষ্টা করছেন। গণ অভ্যুত্থান নিয়ে অনেক আছেন, ছাত্র আন্দোলন নিয়ে অনেক ধরনের বই রাখা হয়েছে। সুতরাং বলাই যাচ্ছে যে এবারের বইমেলার পরিবেশটা একটু ভিন্ন। সবাই বলছেন যে আরো সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা তাদের সকলের মধ্যে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন ঐশী। এদিকে বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়ার বিষয়টি হাস্যকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। কোন একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর, এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশে নাই। বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া, এর নীতিমালা, এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কিভাবে আসবে, ওই 30 জন ফেলোর আখড়ার মধ্যে যেন এটা বন্দী না থাকে, এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আজকারে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান, আমরা সেখানে যাচ্ছি এ পর্যায়ে। পলাশ, ইজতেমা ময়দানে এখন কি চলছে, অর্থাৎ এই মুহূর্তের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। আর যেহেতু কাল আখেরি মোনাজাত, সেই প্রস্তুতি কেমন দেখছেন? বৃষ্টি সেটি কিন্তু আসলে আমরা বিকেল থেকে দেখেছি যে ইজতেমায় আগামীকাল আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের যারা মানুষ রয়েছে তারা মুসলিমরা কিন্তু আসলে ইজতেমামুখী হচ্ছে, ইজতেমা আসছে। এখন ইজতেমার ভিতরে যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে হেদায়েতি বয়ান চলছে, অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছে মাদ্রাসার ছাত্ররা তাদের জন্য একটি হেদায়েতি বয়ান চলছে। এটি চলবে রাত 10টা পর্যন্ত। এরপর বিরতি দিয়ে বাদ ফজরের নামাজের পর থেকে টানা বয়ান চলবে এবং দাওয়াতি নিয়ে 1 ঘন্টা বয়ানের পর অর্থাৎ আগামীকাল রবিবার আখির মুনাজাত অনুষ্ঠিত হবে। সেটি 9টা থেকে 9:30টার মধ্যে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেই মুনাজাতটি পরিচালনা করবে মাওলানা জুবায়ের। তবে এখন পর্যন্ত যদি বলি যে এখনও কিন্তু টঙ্গী স্রোত বয়েছে, মুসলিমরা কিন্তু বিভিন্নভাবে আসার চেষ্টা করছে। কেউ ট্রেনে আসছে, কেউ নৌকাযোগে আসছে, কেউ আবার বাই রোডে আসছে। অর্থাৎ এই টঙ্গীর যে অঞ্চলগুলো রয়েছে, বিভিন্ন অঞ্চল যেমন কামারপাড়া রয়েছে, আবদুল্লাপুর এবং টঙ্গী কামারপাড়া যে সড়কটি, সেটি যদি আমি একটু চিত্র দেখাতে পারতাম হয়তো বা বৃষ্টি বুঝাতে পারতাম যে এত পরিমাণে মানুষের স্রোত। ভিতর তো খিত্তা বসেছে, তবে বাহিরের যে অংশগুলি রয়েছে টঙ্গী অঞ্চল এবং কামারপাড়া অঞ্চল, রাজধানীর উত্তর অঞ্চল, সেখানে কিন্তু বিভিন্ন গাছের তলে বা বিল্ডিংয়ের ছাদে বা বিভিন্ন আনাচে কানাচে তারা বসে, অর্থাৎ আগামীকাল সকালে যেহেতু মুনাজাতটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য মূলত সকাল থেকে এসেই তারা আগে এসে তারা স্থান নিয়ে বসে আসলে মুনাজাত করবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। বেশ কয়েকজন মুসলিমের সাথে কথা বলছি, তারা বলছিল যে তারা এসে অর্থাৎ তারা যেন স্বাচ্ছন্দ্যে আসলে মুনাজাতটি অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা একদিন আগে থেকে এসে তারা স্থান নিয়ে বসেছে। তবে অনেকে অভিযোগ করছে ভিতরে স্থান পাচ্ছে না, অর্থাৎ জামাতবন্দি না হলে আসলে কিন্তু বৃষ্টি ভিতরে প্রবেশ করা অনেকটাই কষ্টকর। শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পলাশ। এদিকে ইজতেমার দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ে। টঙ্গীর ইজতেমা ময়দানে 63 যুগলের এই যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর অনুষ্ঠিত হয় বিবাহ কার্যক্রম। রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের কামরার পাশে সকাল থেকে যৌতুকবিহীন এই বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই তাদের বিয়ে পড়ানো হয়। নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মুনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমির নিয়ম অনুযায়ী, অর্থাৎ মোহরানা ধরা হয় 150 তোলা রূপা কিংবা এর সমমূল্যের অর্থ। বাদ আসর বয়ানের পর যৌতুকবিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা জুবায়ের। অন্যায়, অসত্য, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর। গত 25 বছরের চেয়ে আরও বেগবান, প্রাণবন্ত হবে নতুন পথ চলা। 26 বছরে পদার্পণ উপলক্ষে এমনই প্রত্যাশা করেছেন যুগান্তর কর্তৃপক্ষ ও শুভানুধ্যায়ীরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের পরিবার সহ
কয়েকটি পরিবারকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় যমুনা গ্রুপের পক্ষ থেকে। সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে যাত্রা শুরু করে যুগান্তর। ১-২ করে শিকি শতাব্দী পার করল জনপ্রিয় এই দৈনিক পত্রিকাটি। স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের প্রত্যাশিত পথ সাদাকে সাদা কালোকে কালো বলার দুরন্ত সাহস নিয়ে এগিয়েছে যুগান্তর। ২৬ বছরে পা দেয়ার ক্ষণটি স্মরণীয় করে রাখতে এসেছিলেন সরকার, রাজনীতি, অর্থনীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা। ২০০১ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরুর খুব অল্প দিনেই পাঠকপ্রিয়তা অর্জন করে যুগান্তর। বস্তুনিষ্ঠ সংবাদ, আকর্ষণীয় ফিচার আর দেশখ্যাত লেখকদের লেখনীতে বরাবরই সমৃদ্ধ এই দৈনিকটি ২.৫ দশকের পথ চলায় পাঠকের আস্থা ও ভালোবাসা সাহস জুগিয়েছে যুগান্তর কর্মীদের। যে সময়টিতে ফ্যাসিবাদ কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সেই সময়ে যুগান্তর সাহস করে অনেক কথা বলেছে, কথা বলার চেষ্টা করেছে। একটি নির্বাচিত সরকারের পরে বাংলাদেশে একটা পলিটিক্যাল অর্ডার, ডেমোক্রেটিক অর্ডার, একটা মুক্ত পরিবেশে যুগান্তর তার কাজ করতে পারবে আগামী দিনে, সেটা আমরা আশা করছি। চরম কঠিন সময় আমরা দেখেছি নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠ হিসেবে অনেকখানি যুগান্তর কিন্তু আন্দোলনকারী ফ্যাসিবাদ বিরোধী জনতার পাশে ছিল। রাজধানী ঢাকা কিংবা প্রান্তের কোনো জেলা বা উপজেলা সবার খবর তুলে গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয় যুগান্তর। শাসকের চোখ রাঙানিতে ভয় না পেয়ে বরাবর মানুষের কথা বলতে চেয়েছে পত্রিকাটি। আমি কোনোটা কখনো দেখিনি যে ব্যক্তিকেন্দ্রিক কোনো খবর তৈরি হতো, এবং এই বিগত সময়ে এত ফ্যাসিবাদীর মধ্যেও তারা চেষ্টা করেছে যে সত্যটুকু বের করতে। পুরো 15 বছরে বাংলাদেশের জার্নালিজমের মিনিমাম ফ্রিডম ছিল না, সেখানে যুগান্তর খুবই সম্মুখভাগের একটা যোদ্ধা ছিল এবং তারা চেয়েছে তাদের জার্নালিজমের ইন্ডিপেন্ডেন্সটা রাখতে। নানা চড়াই উতরাই বাধা বিপত্তি ডিঙিয়ে সত্য প্রকাশে যুগান্তর এখন টকবগে সাহসী যোদ্ধা। সবার উপরে যুগান্তরের হলো দেশের জনগণ এবং দেশের জন্য, দেশের জনগণের সঙ্গে সাংঘর্ষিক, দেশের আশা আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক এমন যা কিছু আছে যুগান্তর তার বিরুদ্ধে লড়বে। শুরু থেকেই যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকে এখনও আছেন, নতুন করে অনেকেই যুক্ত হয়েছেন। সবাই নিরলস চেষ্টা করছেন এই পত্রিকাটিকে জনমানুষের পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। দেশ আসলে পরিবর্তন দরকার, দেশের পরিবর্তন দরকার, দেশের জনগণ পরিবর্তন চায়। তো আর যুগান্তর এবং যমুনা গ্রুপ সবসময় ভালোর সাথে ছিল এবং থাকবে। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, এই যে আমাদের নুরুল ইসলাম বাবুল সাহেব যে স্বপ্নদ্রষ্টা, উনি যে কথাগুলো বলে গেছেন সেগুলোকে সেই দিক সামনে রেখে যাতে সামনের দিকে আমরা সবাই একসাথে চলতে পারি, যুগান্তর পত্রিকা যাতে আরও অনেক এগিয়ে যায় এই দোয়াই করি, এই প্রত্যাশাই করি। অতীতের ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চায় বলিষ্ঠভাবে। প্রত্যাশা করব ভবিষ্যতেও যেন যুগান্তর তাদের সেই সংবাদপত্র পরিবেশনায় তাদের সেই বস্তুনিষ্ঠতা বজায় রেখে যাবে। যে বসন্তের স্বপ্ন আমাদের সন্তানেরা দেখিয়েছেন, সেই বসন্ত চির বসন্তে পরিণত হবে। দেশবাসীর কাছে যে নিউজগুলো প্রচার করা প্রয়োজন সেই নিউজগুলো ইনশাল্লাহ যমুনা এবং যুগান্তর এবং যমুনা টেলিভিশন, যমুনার আয়ত্তে যতগুলো মিডিয়া আছে সবগুলো ইনশাল্লাহ প্রচার করবে। প্রতিষ্ঠার দিনে পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় যুগান্তর পরিবারের পক্ষ থেকে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার লাঙ্গলকোটে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত হয়েছেন। বিকেলে বাঙ্গড্ডা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 2 পক্ষের অন্তত 10 জন এ সময় আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায় রায়কোটে মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছিলেন বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া এবং তার সমর্থকরা। বাঙ্গড্ডা বাজার এলাকায় পৌঁছালে তাদের উপরে হামলা চালায় আরেক বিএনপি নেতা মোবাশ্বের আলমের অনুসারীরা। এ সময় 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, গুরুতর আহত হন বেশ কয়েকজন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থকরা। সংঘর্ষের পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আশুলিয়ায় কবর থেকে উত্তোলন করা হলো জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের মরদেহ।
গত 5 আগস্ট আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে তারা মারা যান। এরপর ময়নাতদন্ত বা সুরতহাল ছাড়াই দাফন করা হয় মরদেহগুলো। পরে নিহত স্বজনদের মামলার পরিপ্রেক্ষিতে এবং তদন্তের স্বার্থে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে একে একে কবর থেকে তোলা হচ্ছে মরদেহ। আশপাশে ভিড় জমেছে উৎসুক জনতা। আশুলিয়ার কয়েকটি স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে উত্তোলন করা হয় জাহিদুল ইসলাম সাগর, আসাবুর, আবুল হোসেন এবং অজ্ঞাত একজনের মরদেহ। গত 5 আগস্ট বাইপাইলে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তারা। আমরা চাই এইসব যেগুলো হত্যাকাণ্ড হয়েছে, এগুলো সব যে কটা হত্যাকাণ্ড হয়েছে সবটির বিচার চাই। আমরা রাত 8:30টার সময় খবর পাই আমার ভাই গুলিবিদ্ধ অবস্থা হয়েছে। তখন আমরা অনেক খোঁজাখুঁজির পরে আশুলিয়া বাইপাইলে হাবিব মেডিকেলের সামনে ওরে পাই, ওর বডিটা আমরা পাই। ওইখান থেকে পরে আমরা নিয়ে আসে 6 তারিখ সকালবেলা দাফন করি। সে সময় সুরতহাল ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয়। পরবর্তীতে নিহতের স্বজনরা মামলা করলে সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহগুলো উত্তোলনের নির্দেশ দেন আদালত। এরপর সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনাক্রমে আমি আজ এখানে আমার তত্ত্বাবধানে এখানে একটি লাশ উত্তোলন করা হয়েছে। বাদীর ভিকটিমের যে বাদী অর্থাৎ তার ভাই নিজে এসে লাশ শনাক্ত করেছেন, কবর শনাক্ত করেছেন। এখন সিআরপিসি 174 to 176 এর ধারা অনুযায়ী বিধিবিধান মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ছাত্র জনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও বাংলাদেশ আই হাসপাতালে দিনভর রোগীদের সেবা দিয়েছেন 5 বিশেষজ্ঞ চিকিৎসক। আগামীকালও তারা রোগী দেখবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গুরুতর আহত কমপক্ষে 200 রোগীকে চিকিৎসা সেবা দিবেন তারা। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হলে সুপারিশও করবেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানিয়েছেন 2 দিনের জন্য ঢাকায় এসেছে সিঙ্গাপুরের দলটি। আন্দোলনে গুরুতর আহত কমপক্ষে 200 রোগীকে চিকিৎসা সেবা দিবেন তারা। কারো যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয় সেক্ষেত্রে সুপারিশ করবেন তারা। জুলাই আগস্টের আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সকালে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালটির ইনসেন্টিভ কেয়ার ইউনিট অর্থাৎ আইসিইউতে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো এই শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। এর আগে 2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন তিনি। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। বাংলাদেশের জন্য বৈদেশিক সহায়তার পরিমাণ অপরিবর্তিত রাখল ভারত। এবারও ওই দেশটির বাজেটে ঢাকার জন্য 120 কোটি রুপি বরাদ্দ রেখেছে নয়াদিল্লি। শনিবার ভারতীয় পার্লামেন্টে 2025-26 অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয় 20,516 কোটি রুপি, যেখানে আগের অর্থবছরের চেয়ে বাড়িয়ে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ দেওয়া হয় 5,483 কোটি রুপি। সবচেয়ে বেশি 2,150 কোটি রুপির সহায়তা প্রতিবেশী ভুটানের জন্যই বরাদ্দ রাখা হয়। অন্যদিকে পূর্বের অর্থ বছরের তুলনায় 200 কোটি রুপি বাড়িয়ে মালদ্বীপের জন্য বৈদেশিক সহায়তা ধার্য করা হয় 600 কোটি রুপি। আর সহায়তার পরিমাণ কমানো হয়েছে আফগানিস্তান এবং মিয়ানমারের ক্ষেত্রে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপের 4র্থ পর্যায়ে আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার খান ইউনিসে 2 জন এবং গাজা সিটিতে অপর ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এর বিনিময়ে 183 ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এদিকে আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য মিশরে পাঠানো হচ্ছে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী বাসটি রামাল্লাহ প্রবেশ করতেই উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বহু আকাঙ্ক্ষিত এই মুহূর্তটিতে যোগ দেন হাজার হাজার ফিলিস্তিনি। শনিবার মুক্তি দেওয়া হয় এসব ফিলিস্তিনি বন্দীকে। কড়া নিরাপত্তায় ইসরায়েলের ওফার কারাগার থেকে তাদের আনা হয় ফিলিস্তিনের ভূখণ্ডে, নেওয়া হয় পশ্চিম তীরে। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে অনেকে রয়েছেন যারা কারাগারে ইসরায়েলি বর্বরতায় অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে হয়েছেন বিকলাঙ্গ।
ইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের অন্য দেশে চিকিৎসার জন্য খোলা হয়েছে মিশর ও গাজার মধ্যবর্তী রাফা সীমান্ত। প্রাথমিকভাবে 50 জন করে আহত যোদ্ধা ও বেসামরিককে রাফা ক্রসিং পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এ সময় মানবিক কারণে তাদের সাথে আরও 100 জনকেও গাজা ছাড়তে দেওয়া হবে। এর আগে আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। খান ইউনিস থেকে 2 জন ও গাজা সিটি থেকে মুক্তি দেওয়া হয় 1 জিম্মিকে। এর মধ্যে খান ইউনিসে 53 বছর বয়সী ওফার কালদেরন এবং 34 বছরের ইয়ারদিন বিবাসকে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। গাজা সিটিতে মুক্তি দেওয়া হয় মার্কিন ইসরায়েলি নাগরিক কেত সিয়েগেলকে। পরে তাদের নেওয়া হয় ইসরায়েলে। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে মঙ্গলবার। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। প্রথম ধাপে 15 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ছাড়া পান 400 ফিলিস্তিনি কারাবন্দী। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।